আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। দুর্দান্ত একে ম্যাচ খেলেছে আর্জেন্টিনা। এখানে যারা বলবেন যে আর্জেন্টিনা হয়তো আজকে বলি পায়নি, তারা ভাগ্যক্রমে অর্থাৎ মায়ের দোয়া ফুটবল টিম যারা নাম দিতে চান তাদের উদ্দেশ্য বলি, আর্জেন্টিনা চাইলে ম্যাচের 5 মিনিট কিংবা 10 মিনিট অর্থাৎ 20 মিনিটের মধ্যে গোল একটা বের করতে পারতো, অর্থাৎ এক গোলে এগিয়ে যেতে পারতো। কিন্তু যদি আর্জেন্টিনা ম্যাচের শুরুতে 10-15 মিনিটে লিড পায় তখন কি সমস্যাটা হবে আপনাকে একটু জানাই। ধরুন আর্জেন্টিনার একটা গোল করার জন্য দরকার একজন এক্সট্রা একজন অ্যাটাকিং মিডফিল্ডার কিংবা ফরওয়ার্ড। তখন যদি লাউতারো মার্টিনেজ, হুলিয়ান আলভারেজ এবং মেসিকে খেলায়, আর সেই সময় মিডফিল্ডের শক্তিটা ব্যালেন্স রেখে ডিফেন্ডার থেকে একজন প্লেয়ার সাবস্টিটিউট করতে হবে। তখন একজন ডিফেন্ডার কম নিয়ে টিম সাজাবেন, তখন মিডফিল্ডের ব্যালেন্স ঠিক থাকবে এবং ফরওয়ার্ড লাইন যথেষ্ট শক্তিশালী থাকবে। তবে ওই যে ব্যাক লাইনে যে একটা স্পেস তৈরি হবে, সেই স্পেসটা ধরে প্রতিপক্ষ প্লেয়াররা 2 কিংবা 3টা গোল করবে, তখন এই এক গোলের আর মূল্য থাকছে না। তার জন্য মাস্টারমাইন্ড কোচ স্কলিনি সবসময় ইংল্যান্ডের পায়ে বলটা দিয়ে তাদের খেলার টেম্পো বা খেলার নিয়ন্ত্রণ তাদের হাতে দিয়ে ইংল্যান্ডকে আক্রমণের যথেষ্ট সুযোগ দিয়ে খেলেছেন। এদিকে আর্জেন্টিনা ইংল্যান্ডের পাসিং লাইনটা ব্লক করে দিয়েছেন। ইংল্যান্ড 4-2-3-1 ফরমেশনে ডবল পিভট অর্থাৎ বক্স টু মিডফিল্ড হিসেবে খেলেছেন। সেখানে ম্যাক এলিস্টার এবং এনজো ফার্নান্দেসরা সেই পাসিং লেনটা বন্ধ করে দিয়েছেন। তার ফলে একাধিকবার অ্যাটাক করলেও তারা বেশি একটা ফুল প্রচুর করতে পারেনি এই ম্যাচটিতে। অন্যদিকে ফুলব্যাকরা যখন উপরে উঠেছেন তখন 4 জনের মিডফিল্ডটা হয়েছে 5 জনের একটা মিডফিল্ড, অর্থাৎ মিডফিল্ডের শক্তিমত্তা অনেকই বেড়ে গিয়েছিল। আর সেখান থেকেই লিও মেসি যথেষ্ট একটা এক্সেস পেয়েছেন। দিয়েগো সিমিনির কথা আলাদাভাবে বলতে হবে। দিয়েগো সিমিনি এমন একজন প্লেয়ার জাস্ট উইং ব্যাকের একটা কাজ করেছেন। কখনো দলের প্রয়োজনে রাইট ব্যাক হয়েছেন, আবার কখনো দলের প্রয়োজনে রাইট উইঙ্গার হয়েছেন। অর্থাৎ রাইট ব্যাক মলিনার সাথে এবং সামনে ফরওয়ার্ড লিও মেসির সাথে যে একটা কানেকশন, সেই কানেকশনটা যথেষ্ট ভালোভাবে করেছেন। দুর্দান্ত অসাধারণ পারফরমেন্স করেছেন। এই রাইট সাইডে দিয়েগো সিমিওনি থাকার কারণে লিও মেসি অনেকটাই ফ্রি স্পেস পেয়েছেন। খেলার টেম্পুটা নিজের হাতে রাখার চেষ্টা করেছেন। তিনি পরিকল্পনা করার জন্য যথেষ্ট সুযোগ এবং সুবিধা পেয়েছেন। অন্যদিকে নিকো গঞ্জালেস নেমে আসার পরে খেলার মুডটা অন্যরকম ভাবে ঘুরে গেছে। যখন একটা দলে ডিমারে নেয় তখন নিকো গঞ্জালেসের গুরুত্ব অনেকটাই বেড়ে যায়। এই নিকো গঞ্জালেস গুলে বলেন এবং কি ডিফেন্সে বলেন, কাটব্যাকের উপরে আসা বলেন এবং ওভারলেপ করে উপরে চলে এসে ভূমিকা রাখা এবং কাটব্যাক করে নিচে এসে ডিফেন্স সামলানো, এই দায়িত্বগুলো নিকো গঞ্জালেস খুব ভালোভাবে করতে পারেন। নিকো গঞ্জালেসের মতো একজন পরিশ্রমী মিডফিল্ডার কিংবা অ্যাটাকিং ডিফেন্সিভ মিডফিল্ড যাই বলুন না কেন, গঞ্জালেসের মতো গুরুত্ব বিশ্বকাপে আরো বেড়ে গিয়েছে। ফুটবল বন্ধুরা, স্পেন এবং আর্জেন্টিনা ফাইনালে মুখোমুখি হবে। সেখানে কোন দল শক্তিমত্তা এগিয়ে থাকবে, সেখানে কোচের ট্যাকটিক্স কেমন হতে পারে, সেই বিষয়গুলো আমরা নেক্সট ভিডিওতে তুলে ধরার চেষ্টা করছি। আজ এতটুকুই। আসসালামু আলাইকুম।